ভারত এসে উন্নত বৃহৎ গণতন্ত্র এবং পরমাণু শক্তিধর রাষ্ট্র। বিশাল জনগোষ্ঠী, পরমাণু অস্ত্র, মহাকাশের স্যাটেলাইট এবং বিশ্বের অন্যতম বড় সেনাবাহিনী, যা দেখলে মনে হয় যেন এক দুর্দন্ত সামরিক জায়ান্ট। কিন্তু এই সবই যেন এক ঝকঝকে মোড়কে মোড়ানো অচল বাস্তবতা। দুর্নীতি, অবকাঠামোগত দুর্বলতা, পুরনো যুগের কৌশল আর ধীরগতির সংস্কারে আক্রান্ত ভারতীয় সেনাবাহিনী এখন কাগুজে বাঁকে পরিণত হয়েছে বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা। যুদ্ধের প্রস্তুতি যতটা প্রচারে, বাস্তবে তার অর্ধেকেও নেই। এক কথায় দেশটির সেনাবাহিনী আজ একটি অসম্পূর্ণ ইঞ্জিন, যার গর্জন আছে কিন্তু গতি নেই। ভারত বহু দশক ধরে সামরিক খাতে প্রচুর বিনিয়োগ করছে, কিন্তু বাস্তবে তার প্রতিরক্ষা বাহিনী এখনও অনেকটাই পিছিয়ে রয়েছে। আগে থেকে পাকিস্তানকে প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করত ভারত, কিন্তু গত এক দশকে চীন তার সামরিক বাহিনী আধুনিকীকরণে যেভাবে অগ্রগতি করছে, তা ভারতের জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে চীনও। পাকিস্তান চীনের উত্তেজনা কাটাতে তাদের দুর্বলতাগুলো চিহ্নিত করে সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করছে ভারত, কিন্তু সংকটে তাদের বিমান বাহিনী। ভারতীয় বিমান বাহিনী বর্তমানে একটি সংকটজনক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। আমলাতন্ত্র, সেনাবাহিনীর 3টি শাখার মধ্যে বাজেট নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং সরকারগুলোর কৌশলগত অস্থিরতা, বারবার পাকিস্তান এবং চীনের মধ্যে কৌশলগত অগ্রাধিকারের দোলাচল, এসব মিলিয়ে ভারতের সামরিক পরিকল্পনা এক বিশৃঙ্খল পরিস্থিতির মুখোমুখি। ভারতের প্রতিরক্ষা বাজেটের সিংহভাগ ঐতিহ্যগতভাবে স্থলসেনার জন্য বরাদ্দ হওয়ায় বিমান বাহিনী অবহেলিত হয়েছে এবং বর্তমানে তারা মারাত্মকভাবে জনবল এবং সরঞ্জাম সংকটে ভুগছে। পূর্ণ শক্তিতে ভারতীয় বিমান বাহিনীর প্রয়োজন 42টি স্কোয়াড্রন, অথচ বর্তমানে মাত্র 31টি স্কোয়াড্রন সক্রিয়ভাবে কাজ করছে। 1964 সালে চালু হওয়া MiG-21 এখন পর্যন্ত ব্যবহার করা হচ্ছে, যদিও তা অনেক আগেই বাতিল করার প্রয়োজন ছিল। এই বিমানগুলোর আধুনিক যে কোনো যুদ্ধবিমানের কাছে প্রায় সহজলক্ষ হয়ে দাঁড়ায়। তবে 2020 সালে চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনার ফলে ভারত সরকার বিমান বাহিনীকে শক্তিশালী করতে জরুরি ভিত্তিতে নতুন বিমান সংগ্রহ কর্মসূচি গ্রহণ করে। ইতিমধ্যে ফ্রান্স থেকে 36টি রাফাল যুদ্ধ বিমান কেনার চুক্তি করেছে ভারত। পুরনো কৌশলের ফাঁদে আটকে স্থলসেনারাও। ভারতীয় স্থলসেনা দেশের সবচেয়ে পুরনো এবং বৃহৎ সামরিক শাখা হলেও বর্তমানে এক গভীর সংকটের মুখোমুখি। যুগ বদলালেও কৌশল বদলাচ্ছে না তারা। পর্যাপ্ত প্রশিক্ষণের অভাবে এখনও আটকে আছে ট্যাঙ্কেই। বাহিনীর হাতে আছে প্রায় 3500 যুদ্ধ ট্যাঙ্ক, এর মধ্যে 1000 বেশি অত্যাধুনিক রাশিয়ান T-90, যেখানে পাকিস্তানের হাতে রয়েছে প্রায় 2400টি। সংখ্যার দিক থেকে ভারত এগিয়ে থাকলেও প্রশ্ন উঠেছে, আধুনিক যুদ্ধক্ষেত্রে এই বিশাল ট্যাঙ্ক বাহিনী কি আদৌ কার্যকর? পাকিস্তানের সমতল ভূখণ্ডে ট্যাঙ্ক ব্যবহার সম্ভব হলেও চীনের সঙ্গে সম্ভাব্য যুদ্ধ হবে হিমালয়ের রুক্ষ তুষারাবৃত পর্বত অঞ্চলে, যেখানে ট্যাঙ্ক চলাচল কার্যত অসম্ভব। সীমান্তের সীমাবদ্ধতা এবং লজিস্টিক সুবিধার অভাবও রয়েছে। চীন এবং ভারতের মধ্যে দীর্ঘদিন ধরেই সীমান্ত উত্তেজনা বিরাজ করছে, বিশেষ করে লাদাখ অঞ্চলের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর। দুই দেশেই তাদের সীমান্ত অবকাঠামো শক্তিশালী করতে বছরের পর বছর কাজ করে যাচ্ছে। তবে এই প্রতিযোগিতায় চীন বেশ কয়েক ধাপ এগিয়ে আছে। চীন সীমান্তের কাছাকাছি উচ্চগতির রেল লাইন তৈরি করছে, যা তাদের দ্রুত সেনা এবং রসদ পরিবহনে বিশাল সুবিধা দেবে। এছাড়াও তারা সীমান্তে উন্নত সড়ক নির্মাণ করছে এবং সান্ধ্যের জন্য শীত প্রতিরোধ আধুনিক আবাসন তৈরি করছে, যেখানে -30°C তারা টিকতে পারবে। ভারত ও লাদাখ অঞ্চলে সড়ক উন্নয়নের চেষ্টা করছে, কিন্তু পার্বত্য ভূপ্রকৃতি কাজটিকে অত্যন্ত কঠিন করে তুলেছে। কিছু উন্নয়ন করলেও পার্বত্য ভূপ্রকৃতি উচ্চতা এবং বরফপাত পরিবহন ব্যবস্থাকে অকার্যকর করে তোলে। অনেক সময় সেনা এবং সরঞ্জাম পৌঁছাতে ট্রাক এবং হেলিকপ্টার উপর নির্ভর করতে হয়, যা ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। শীতকালে পানির উৎসগুলো জমে যায় এবং যেগুলো জমে না সেগুলোর অধিকাংশই লবণাক্ত বা ব্যবহারের অযোগ্য হয়। ফলে বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করতে ট্রাকে করে পানি পরিবহন করতে হয়, যা দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য একেবারেই অনির্ভরযোগ্য এবং বেশ ব্যয়বহুল। নৌশক্তিতে উড়েও চীনের থেকে পিছিয়ে রয়েছে তারা। ভারতীয় নৌবাহিনী বর্তমানে এক গুরুত্বপূর্ণ রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। তাদের মূল লক্ষ্য 3টি এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপ গঠনের করে সমুদ্রের গভীরে যুদ্ধশক্তি প্রক্ষেপণ সক্ষমতা তৈরি। এই পরিকল্পনার আওতায় 150টিরও বেশি যুদ্ধবিমান অন্তর্ভুক্ত করার কথা থাকলেও বাস্তবতা অনেকটাই ভিন্ন। বর্তমানে ভারতের হাতে আছে মাত্র একটি বিমানবাহী রণতরী। এদিকে নির্মাণ ব্যয় অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় নৌবাহিনী বাজেট 2012 সালে 18% থেকে 2020 সালে কমে 13% দাঁড়িয়েছে।
এদিকে চিন্তা বিস্ময়কর জাহাজ নির্মাণ কর্মসূচির মাধ্যমে নিজেকে এই অঞ্চলের নৌশক্তির অগ্রগামী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করছে। তাদের নৌবাহিনীর হাতে রয়েছে বেশি সংখ্যক এবং উন্নত সাবমেরিন, বড় এবং দ্রুতগামী ডেস্ট্রয়ার, করভেট, 2টি সক্রিয় এয়ারক্রাফট ক্যারিয়ার ফ্লিট এবং সবথেকে গুরুত্বপূর্ণ ছোট কিন্তু অত্যাধুনিক দ্রুতগতিসম্পন্ন ভারী অস্ত্রে সজ্জিত নেটওয়ার্ক জাহাজ। এদিকে অপারেশন সিঁদুর চালানোর আগে পাকিস্তানকে অবহিত করা হয়েছিল বলে জানিয়েছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তার এই স্বীকারোক্তির পর দেশটির রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, হামলার আগে পাকিস্তানকে সবকিছু জানিয়ে দিয়ে ভারতের নিরাপত্তা এবং সেনাদের জীবনের ঝুঁকি ফেলে দেওয়া হয়েছিল। তিনি ক্ষুব্ধ হয়ে জিজ্ঞেস করেছেন, আগে জানানোর কারণে পাকিস্তান কয়টা বিমান ধ্বংস করেছে। সামাজিক মাধ্যম এক্সে রাহুল লিখেছেন, হামলার আগে পাকিস্তানকে জানানো ছিল অপরাধ। পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে স্বীকার করেছেন, ভারত সরকার এটি করেছে, কে এটির অনুমোদন দিয়েছে, এর কারণে আমাদের বিমান বাহিনী কতগুলো বিমান হারিয়েছে। রাহুল গান্ধী জয়শঙ্কর একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে তাকে বলতে শোনা যায়, পাকিস্তানের সন্ত্রাসী অবকাঠামোতে হামলার আগে পাকিস্তানকে অবহিত করা হয়। জয়শঙ্কর বলেন, অপারেশনের শুরুতে আমরা পাকিস্তানকে একটি বার্তা পাঠিয়ে বলি, আমরা সন্ত্রাসী অবকাঠামোতে হামলা চালাচ্ছি এবং আমরা পাক সেনাদের কিছুই হামলা চালাবো না। এতে পাক সেনাদের দূরে এবং এতে জড়িত না হওয়ার সুযোগ ছিল, কিন্তু তারা আমাদের এই ভালো পরামর্শ না নেওয়াকেই বেছে নেয়। তবে ভারতের সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবি দাবি করছে, জয়শঙ্কর পাকিস্তানকে হামলার আগে হামলা সম্পর্কে জানানো হয়েছে এমন কিছু বলেননি। তার কথা ভুলভাবে প্রচারিত হচ্ছে। নয়াদিল্লি ভিত্তিক আম আদমি পার্টিও এ বিষয় নিয়ে সমালোচনা করছে। দলটির নেতা এবং রাজ্যসভার এমপি সঞ্জয় সিং বলেছেন, এটি ছিল দেশদ্রোহিতা। তিনি বলেন, যখন পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে বলেন হামলার আগে পাকিস্তানকে সতর্ক করে দেওয়া হচ্ছে, এটি ভারতের এবং আমাদের সেনাবাহিনীর সাথে বেইমানির শামিল। পাকিস্তানকে আগে এ ব্যাপারে জানানো ছিল অভূতপূর্ব, এটি ক্ষমার অযোগ্য। এদিকে অপারেশন সিঁদুরে বিরোধী দলের নেতা রাহুল গান্ধী ভুয়া খবর ছড়াচ্ছেন বলে অভিযোগ করেছে বিজেপি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, পাকিস্তানকে জানানোর সময় সম্পর্কে একটি বিবৃতি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। প্রিয় দর্শক, ভারত যে নিজেকে সুপার পাওয়ার দাবি করে সেটি কতটা বাস্তবসম্মত বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। ভারত এবং পাকিস্তানের সামরিক শক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।